আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি তুরস্কে গিয়েছেন। তুরস্ক থেকে আমেরিকায় যাবেন এবং তুরস্কে যাওয়ার আগে ঢাকা প্রেস ক্লাবে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে একান্তে বৈঠক করেছেন। কি আলাপ করেছেন প্রণয় ভার্মার সাথে, কেন তুরস্কে গিয়েছেন, সেখানে কি কথা হয়েছেন, তার আগেও তিনি বেশ কয়েকটা দেশে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। অনেকদিন ডক্টর খলিলের গল্প করি না। ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়ে অনেকেই চমকে দিয়েছেন, কিন্তু তিনি যে আসলে এই বিএনপির সাথে, তারেক রহমানের সাথে একটা লিয়াজো মেনটেন করছিলেন এবং তিনি আওয়ামী লীগের সাথেও লিয়াজো মেনটেন করছিলেন ইউনূসের সরকারের ভেতরে থেকে। এবং আমি আগে আপনাদের বলেছি, আপনাদের মনে আছে কি না, ইউনূস মাঝে মধ্যে তার উপরে খুব বিলা হতেন যে আমি তোমাকে পাঠাই আর তুমি যা এসব মেসেজ নিয়ে আসছো আমার উল্টা দিকে। ডক্টর খলিল ব্যক্তিগত আলাপচারিতা অনেকবারই বলেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়টা আমার অনেক দিনের শখ একটু গুছিয়ে নেবার। আপনারা জানেন যে তিনি বিসিএস এ জয়েন করেছিলেন ফরেন সার্ভিস ক্যাডার হিসেবে। তারপরে তিনি জাতিসংঘে কাজ করেছেন প্রায় 2 দশকের বেশি। আংটাডের উপদেষ্টা ছিলেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেছেন। জাতিসংঘের ব্যাপারে তার একটা অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে। এবং তিনি সম্প্রতি এই 2026-27 সালের মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। ইনফ্যাক্ট বাংলাদেশ এই পদে প্রার্থী হয়েছেন। ইউনূস সরকারের আমলে এই পদে অন্যকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে সেই নমিনেশনটা চেঞ্জ করে ডক্টর খলিলকে দেওয়া হয়েছে। এবং তারপর থেকে ডক্টর খলিল এটার জন্য কিন্তু একের পর এক বিদেশ সফর করছেন, চেষ্টা করছেন। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল প্যালেস্টাইন, তারা বাংলাদেশের সমর্থনে উইথড্র করেছে। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে বাংলাদেশ। সাইপ্রাস 1 বছর ধরে কিন্তু এই পদের জন্য ক্যাম্পেইন করছে, তারা 1 বছর সময় পেয়েছে। কিন্তু ডক্টর ইউনূস, তার যেহেতু এইসব বিষয়ে আগ্রহ কম ছিল, দেশের চাইতে নিজেকেই তিনি প্রমোট করতেন, তো 1 বছর সময় পেয়েও আমরা এটা কাজে লাগাতে পারিনি। বরং এখন আর মাত্র 3 মাসের মতো বাকি আছে। এই 3 মাসে ডক্টর খলিল অনেক ট্রাই করছে। আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি। এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবে। তাহলে প্রথমে আমরা একটু আলাপ করি যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে তার প্রেস ক্লাবে কি আলোচনা হয়েছে। এটা নিয়ে দেখলাম যে মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। অনেকেই জানতে চেয়েছে কি হচ্ছে। তাদের যে ছবিটা আমরা দেখেছি, সেই ছবিতে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বোঝা যায় যে খুবই অন্তরঙ্গ পরিবেশে এই দুজনের আলোচনা হয়েছে। এই দুজনের আলোচনা হয়েছে মূলত বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট কি করে এনশিওর করা যায়। আরো খোলামেলা করে যদি বলি যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক অবস্থাটা বিরাজ করছে, তাতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত। তাদের কার্যক্রমের উপরে একটা নিষেধাজ্ঞা, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করে গেছে ডক্টর ইউনূস। সুতরাং অফিসিয়ালি আওয়ামী লীগ কিন্তু কার্যক্রম করতে পারছে না। তার মানে অর্ধেকের বেশি নাই হয়ে গেছে। এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা আর ইনক্লুসিভ নেই। সো আওয়ামী লীগ আবার কার্যক্রম অফিসিয়ালি শুরু করতে পারে। আওয়ামী লীগের কাজ চলছে দেশে বিদেশে। আওয়ামী লীগ এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মতো করে কাজ করছে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ সংগঠনের উপরে, তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়টা নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে তারেক রহমান যে গত বছরের 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন, তিনি কিন্তু 24 সালের 5ই আগস্টের পর আসেননি। তিনি অনেক কিছু ম্যানেজ করে এসেছেন। তার আসার পথে অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল এবং শেষমেশ তাকে ভারতের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করতে হচ্ছে। ভারতের কাছে মুচলেখা দিয়ে তিনি এসেছেন, এবং যে কারণে অনেকে ট্রল করেন যে তারেক রহমানের সরকার আসলে মুচলেখা সরকার। যাই হোক, তিনি যতগুলো শর্ত মেনে বাংলাদেশে এসেছেন, তার মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, যেটা বললাম যে আওয়ামী লীগ সহ সবাই এখানে রাজনীতি করবে। এবং সেটি নিয়েই আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে,
কি কৌশল নির্ধারণ হয়েছে, বা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চান যে ভাই আওয়ামী লীগের কার্যক্রমটা কবে, এই যে নিষেধাজ্ঞা এটা কবে তুলে নেবে। অনেকে আরেক ডিগ্রি একটু বাড়িয়েই বেশ রাগ করে বলেন যে ইন্ডিয়া আমাদের জন্য কি করছে। আসলে এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না, কারণ এখানে অনেক কিছু আছে বিহাইন্ড দ্য স্ক্রিন, যেটা আগের থেকে বললে সেটা সমস্যা হয়। তবে মনে রাখবেন যে বর্তমানে যে বাংলাদেশে গৃহপালিত বিরোধী দল রয়েছে, জামাত, এনসিপি, এরা কিন্তু নানা রকমের সিন ক্রিয়েট করবে, এরা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেওয়ার, অ্যাটলিস্ট কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা না তুলে নেওয়ার। তো এই তাদের এই হইচই, তাদের হাতে কোনো কার্ড তুলে দিতে চাইছে না কোনো পক্ষই। সুতরাং যা হচ্ছে নীরবে হচ্ছে, পর্দার আড়ালে হচ্ছে। এবং ডক্টর খলিল তিনি কিন্তু একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য এখনো কাজ করছেন, ইনুসের সাথে থাকার সময়ও কাজ করেছেন। তার এই জিনিসটা আপনারা অনেকে হয়তো জানেন না। তিনি সব সময় তিনি বলেন যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং যদি ধরেন ডক্টর খলিল যদি নিজে কমিউনিকেট না করে, তাহলে আমরা কিন্তু অনুমান করতে পিছপা হব না, আমরা তখন অনুমান করতে শুরু করব, যে কারণে ডক্টর খলিল কমিউনিকেট করেন। তো প্রণয় ভার্মার সাথে মিটিং এর পরে তিনি গেছেন তুরস্কে। তুরস্কে ডক্টর খলিল যে মিটিংটা করেছে অ্যাবসলিউটলি তার এই জাতিসংঘের প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে, এর বাইরে তিনি কোনো রাজনৈতিক বিষয়ে আলাপ করেননি। তিনি তুরস্কে যেসব ইসলামিক কান্ট্রিজ গুলো আছে, বিশেষ করে ওআইসির যারা সদস্য আছে, সেই সব দেশের রাষ্ট্রদূত বা দূতাবাসের প্রতিনিধিদের সাথে বসেছিলেন, তাদের সাথে তিনি ইফতার করেছেন। বেসিক্যালি তিনি ইফতার পার্টি থ্রো করেছিলেন। তো এর আগে তিনি ডক্টর খলিল কিন্তু সৌদি আরবও গিয়েছিলেন, কাতারে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ইরানের আক্রমণের কারণে তিনি সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে এসেছেন। এদিকে তুরস্কের থেকে আমেরিকায় যাচ্ছে। তুরস্কের কথাটা আমি কেন বলছি, তুরস্কের বিষয়ে আপনারা মনে আছে যে ডক্টর ইউনূসের আমলে সেই প্যারাসুট কি একটা আশিক নাকে, হ্যাঁ, সেই আশিক তুরস্কের থেকে ব্যাপক ইনভেস্টমেন্ট আনবে, এইসব শিশু উপদেষ্টারা গেল, বাংলাদেশের ড্রোন কোম্পানি হবে, বাংলাদেশে আর্মস ফ্যাক্টরি হবে চিটাগাঙে, অনেক কিছু আমরা শুনলাম। কিন্তু এইবার যে ডক্টর খলিল গেলেন, সেখানে এই বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? একদম একদম মুখ বন্ধ ছিল ডক্টর খলিলের। এবং এই যে তুরস্ক ড্রোন ফ্যাক্টরি করবে, তুরস্ক অস্ত্র কারখানা করবে বাংলাদেশে, এই সব কিছু স্থগিত হয়ে গেছে, এবং ডক্টর খলিল ভুলেও ওই দিকে যায়নি। এবং ইন্টারেস্টিংলি হলো, ডক্টর খলিলের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক, ডক্টর খলিলের সাথে কিন্তু ইন্ডিয়ারও একটা সম্পর্ক ডেভেলপ করেছিল। আবার ইন্ডিয়া এই এই বিষয়ে সাইপ্রাসকে সমর্থন করছে। ইন্ডিয়ার সাথে আরেকটা হিসাব আছে, সাইপ্রাসের কিছু দ্বীপ নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, সেখানে আবার ভারত সাইপ্রাসের পক্ষে, গ্রিসের পক্ষে কাজ করছে। তো এই সব মিলিয়ে ডক্টর খলিলকে ভারত সমর্থন দেবে কিনা যায় না, তবে ডক্টর খলিলের পক্ষে আমেরিকা, ইসলামিক কান্ট্রিজ এরা আছে। ডক্টর খলিল ইজ ট্রাইং, তার একটাই দুঃখ যে 1 বছর যেখানে সাইপ্রাস সময় পেল, সেখানে তিনি মাত্র 3 মাস, বাট হি ইজ ট্রাইং হার্ড। বাংলাদেশ যদি এই জাতিসংঘের এই সভাপতির এই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে, সেটা দেশ হিসেবে আমাদের জন্য গর্বের। আমরা কোনো সরকারকে পছন্দ করি বা না করি, তাহলে এখন আমরা দেখব যে এই আর 3 মাসের মতো সময় আছে, তারপরে এই জাতিসংঘের এই সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হবে, এবং আমরা দেখি কে জয়লাভ করে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে একটা খবর করেছিলাম 10 জন দিল্লিতে ধরা পড়েছে, তার মধ্যে একজন এবার চিহ্নিত হয়েছেন। তিনি হচ্ছেন হাদি হত্যার সময়ে যে দালাল, যিনি মানে এদের দুজনকে পার করেছিলেন, সেই দালালও এই পারে চলে এসেছিল বাঁচার জন্য। সেই দালালও কালকে চিহ্নিত হয়েছে ওই 10 জনের মধ্যে থেকে। ওই দালাল হচ্ছেন একজন। এখন এইখানে আমাদের এখানে কাগজে বেরিয়েছে, অভিযুক্তদের অনুপ্রবেশের সাহায্য, হাদি হত্যা, গ্রেপ্তার বাংলাদেশি দালাল। দেখো হলো বাংলাদেশে জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদি
খুনের 2 অভিযুক্তকে ভারতে অনুপ্রবেশ সাহায্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম ফিলিপ সাংমা, বাড়ি বাংলাদেশের হালুয়াঘাটে। শনিবার সকালে তাকে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফিলিপ অনুপ্রবেশকারী দালাল হিসেবে কাজ করেন বলে খবর। ধৃতকে এদিন বিধাননগর আদালতে হাজির করানো হলে বিচারককে 7 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন। একে কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেননি, এসটিএফ এর হেফাজতের নির্দেশ দিয়েছেন। আচ্ছা, প্রসঙ্গত 7ই মার্চ বনগাঁ বাগদা রোড থেকে গ্রেপ্তার করা হয়েছিল হাদি হত্যার 2 মূল অভিযুক্ত রাহুল ওরফে ফয়জাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে। এদের দুজনকেই পার করেছিলেন এই দালাল। গত 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। গুরুতর জখম অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তিনি মারা যান। এসটিএফ এর দাবি, 12ই ডিসেম্বর গভীর রাতে ফয়সাল এবং আলমগীর বাংলাদেশের হালুয়াঘাট, ভারতের মেঘালয় ডলুপাড়া আন্তর্জাতিক সীমান্ত দিয়ে এদেশে ঢুকেছিল। এসটিএফ সূত্রের খবর, হেফাজতে নিয়ে রাহুল এবং আলমগীরকে জেরা করে ফিলিপের নাম জানতে পারেন গোয়েন্দারা। এইখানে ভালো করে লক্ষ্য করুন, এসটিএফ সূত্রের খবর, নিজেদের হেফাজতে নিয়ে রাহুল এবং আলমগীরকে জেরা করে ফিলিপের নাম জানতে পারে গোয়েন্দারা। মানে জেল হেফাজতে রেখে জেলে গিয়ে সমস্ত জিজ্ঞাসাবাদ করছে। ডালুপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে এদেশে ঢোকানোর কাজ করেন ফিলিপ। রাহুল এবং আলমগীরকে এদেশে ঢোকানোর পরে বাংলাদেশ পুলিশের তদন্তের হাত থেকে বাঁচতে ফিলিপ নিজেও এদেশে ঢুকে পড়েন। রাহুল এবং আলমগীরদের মতোই উত্তর পূর্ব ভারতে উত্তরবঙ্গ, নদিয়ায়, উত্তর বিভিন্ন শহর ঘুরে নদিয়ায় ঠাঁই নিয়েছিলেন তিনি। গোয়েন্দাদের দাবি, বাংলাদেশের ভোটের পরেই ফিলিপ দেশে ফেরার তোড়জোড় করছিলেন। সেই কারণেই গোপন ডেরা থেকে বেরিয়ে শান্তিপুরে এসেছিলেন। একইভাবে বাংলাদেশে ফেরার জন্য রাহুল এবং আলমগীর ওখানে এলে পরে বনগাঁয় এসটিএফ এর হাতে ধরা পড়ে। এখন এই যে বাংলাদেশ বারবার বলছে না যে হাদি হত্যার 2 মূল অভিযুক্তকে আমাদের খুনিদের আমাদের হাতে প্রত্যর্পণ করুন, ভারত কিন্তু অত তাড়াতাড়ি করবে না। ভারত কি বলেছে? রণদীপ জয়সওয়াল, আমরা বিবেচনা করছি, তার বেশি কিন্তু করো বিবেচনা মানে বিবেচনা আর কি, মানে দেখছি। আসলে এই চেনটাকে, এই যে ফিলিপকে ধরলো, ফিলিপের পরে এবারেতে এই চেনটা আর কে আছে এর মধ্যে, কারা কারা আছে, একে অপরের সঙ্গে যোগাযোগ থাকে। এ ওকে ফোন করে দেয়, ও দালাল মারফত দালালের যেরকম যোগাযোগ থাকে, দালালদের একটা চেন থাকে, সেই চেনটাকে এবার ধরার চেষ্টা করা হবে। এত তাড়াতাড়ি কিন্তু এদের 3 জনকে কোনোভাবেই ছাড়া হবে না। আর এসটিএফ যখন হেফাজতে নিয়েছে, তার মানে জানতে পারবেন যে এসটিএফ মোটামুটি ঔষধ প্রয়োগ করবে। ঔষধ প্রয়োগে যত আছে সব না গড়গড়িয়ে নাম বলে দেবে। আর এদেরকে জেল হেফাজতে দেওয়ার কারণ হচ্ছে এরা হত্যার কথা স্বীকারই করে নিয়েছে যে আমরা হত্যা করেছি। যখন হত্যা করে দিয়েছি তখন তাকে নতুন করে স্বীকার করার কিছু নেই। এইবার কথা হচ্ছে, তোমরা এলে কি করে, কার মাধ্যমে যোগাযোগ করেছিলে, কে তোমায় পার করেছিল, সেইগুলো তথ্যগুলো জানার জন্য একে জেল হেফাজতে গিয়ে এসটিএফ এবং এনআইএ এদেরকে জিজ্ঞাসাবাদ করে এগুলো জানতে পারে। তার জন্য বলছি, বাংলাদেশ সরকার এখনই চাইলে এখনই ভারতবর্ষ তাদেরকে হ্যান্ড ওভার করবে না, করবে নিশ্চয়ই। এদেরকে তো রেখে দেবে না ভারতবর্ষে, খাইয়ে পরিয়ে রাখবে না। এখানে একটা সময়ের পর সব জিজ্ঞাসাবাদ কমপ্লিট হয়ে গেলে তাদেরকে এখান থেকে ফিরিয়ে দেবে বাংলাদেশের সরকারের হাতে। এবার বাংলাদেশে তাদের কি বিচার ব্যবস্থায় কি আছে না আছে সেটা বুঝে তাদের উপরে ব্যবস্থা হবে, কিন্তু এখনই দেওয়া হবে না। আর এই ফিলিপ সম্পর্কে এখন যা জানা যাচ্ছে, তাকে হেফাজতে নিয়ে তাকে এখন তদন্ত করা হচ্ছে এবং প্রচন্ড জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জিজ্ঞাসাবাদ কিরকম জানেন তো? এই জিজ্ঞাসাবাদ কিন্তু খুব মারাত্মক। ধরুন 4 দিন আপনাকে ঘুমোতেই দেবে না, সারাক্ষণ মাথার উপর একটা বড় লাইট জ্বালিয়ে রেখে দেবে গরমের মধ্যে আপনার ওই সেলের মধ্যে, আর সামনে একজন দাঁড়িয়ে থাকবে, ঘুমোতে গেলেই এক চড় মারবে, আবার উঠে দাঁড়াতে হবে, বসতে পারবে না, দাঁড়িয়ে থাক। কতক্ষণ একটা মানুষ পারবে? একদিন আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, 4 দিন
না ঘুমিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব নাকি? তো এই ধরনের অত্যাচার, মানে অত্যাচার করা হয় না, এই ধরনের শাস্তি দেওয়া হয়, যাতে যা আছে বাবা তাড়াতাড়ি বলে দিয়ে আমি চলে যাই, এরকম একটা ভাব। তো এখন দেখা যাক কবে এরা এদের হাত, এদের মুখ থেকে কি কি বেরোয়, এবং অনেক তথ্যাদি বেরোবে, আপনারা নিশ্চিন্ত থাকুন, অনেক তথ্যাদি বেরোবে। এবারে ধীরে 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 দেখবে সুতোর জট খুলছে, সুতোর জট খুলছে, এবং একটা বিরাট চক্র ওই এই যে আমাদের সীমান্ত এরিয়ায় যত মানে আমাদের যত অনুপ্রবেশকারী যত চেনগুলো আছে, সেই চেনগুলোকে পুরো আস্তে 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 একটা একটা করে এসটিএফ এবং এনআইএ দুজনে মিলে খুলবে। খুলে একটাকে ধরে আর একটাকে ধরবে, আর একটাকে ধরে আর একটাকে ধরবে, ওই শিকল খোলার মতো ব্যবস্থা হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।